गुड इवनिंग ऑल ऑफ माई स्टूडेंट्स। আমার সকল ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে ওয়েলকাম। আমার যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে পড়তে আসছো তারা জানো যে আমি তোমাদের কিভাবে নোটস দিই বা কিভাবে ডিসকাশন করি, কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলে যারা আসতে পারছো না তাদের জন্য চিন্তা ভাবনা করেই আজ থেকে আমি তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। এখন থেকে ক্লাস 12-এর 4th সেমিস্টার তোমরা সবাই ফাইনাল দিতে চলেছো। এই 4th সেমিস্টারের সিলেবাস ফলো করে যতগুলো বিষয় আছে সমস্ত বিষয় আমি অনলাইনে ডিসকাশন করব এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত বিষয় থেকে যাবতীয় যা প্রশ্ন হয় সমস্ত প্রশ্নগুলো বোর্ড এক্সামের নিয়ম মেনে আমি ডিসকাশন করার চেষ্টা করছি। যারা অনলাইনে ক্লাস করবে তারা প্রত্যেকটা ক্লাস যদি নিয়মমাফিক ফলো করো আশা করি এক্সামে অনেকটাই উপকৃত হবে। এবং যেটা অনলাইন ক্লাসের ক্ষেত্রে সমস্যা হয়, তোমাদের কাছ থেকে রেসপন্সে পেয়েছি যে অনলাইনে ক্লাস হলে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে সেটা কিভাবে তোমরা করবে, সেটা তোমরা আমাকে ফোন করতে পারো। সেক্ষেত্রে আমি তোমাদের উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব, বা সেটাও যদি না করতে পারো তাহলে অনলাইনে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কি অসুবিধে হচ্ছে। আশা করি তোমাদের যা জিজ্ঞাসা তার যথাযথ উত্তর আমি দিয়ে দেব। তো মূল বিষয়ে আসা যাক। সি ফ্লোর স্প্রেডিং, এখান থেকে আমরা কি কি পড়ব সেগুলো আমি পয়েন্ট আউট করে দিয়েছি, একটু দেখে নাও। মেন কনসেপ্ট, কজেস, প্যালিওম্যাগনেটিজম আর এভিডেন্স। এক্ষেত্রে বলে রাখি যে প্রত্যেকটা বিষয় আমাদের খুব মন দিয়ে বুঝে পড়তে হবে, কারণ এখানে মুখস্থ করার কোনো জায়গা নেই। পুরো থিওরিটা যদি আমরা একটু বুঝে নিতে পারি তাহলে আমাদের আর মুখস্থ করতে হবে না, আমরা মনে রেখে দিতে পারবো। তো অনেকেই মনে করে এই থিওরিগুলো খুব কঠিন, আমি চেষ্টা করছি যতটা সহজভাবে তোমাদের বোঝানো যায় ততটা সহজ করে বলে দেওয়ার। এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের ডায়াগ্রামগুলো দিয়ে দেবো, একটু ডায়াগ্রামগুলো দেখো। ঠিক আছে, চলে এসো মেন কনসেপ্টে। মেন কনসেপ্টটা একটু দেখে নাও। কে দিয়েছিলেন? 1960 সালে প্রিস্টন ইউনিভার্সিটির প্রফেসর হ্যারি হেস সমুদ্রতলের বিস্তৃতি সম্পর্কে ধারণা দিয়েছিলেন। 1963 সালে ডব্লিউ.জি. ভেন অ্যান্ড মার্টেন্স ভারত মহাসাগরের চার্লসবার্গ রিজ তার দুদিকে সমুদ্রতলের শিলার চৌম্বকত্ব বৈশিষ্ট্য পরীক্ষার মাধ্যমে বলেন যে শৈলশিরা থেকে দুদিকে দু ধরনের শিলার অস্তিত্ব রয়েছে, এবং তিনি এটি আইডেন্টিফাই করেছিলেন। একটা হচ্ছে নর্মাল ব্যান্ড, যেখানে পজিটিভ ম্যাগনেটিক অ্যানোমেলি লক্ষ্য করা যায়, আর একটা হচ্ছে রিভার্স ব্যান্ড, যেখানে দেখা যায় নেগেটিভ ম্যাগনেটিক অ্যানোমেলি। এই দুটো বিষয় তোমাদের কাছে নতুন লাগতে পারে, যে হোয়াট ইজ পজিটিভ ম্যাগনেটিক অ্যানোমেলি আর হোয়াট ইজ নেগেটিভ ম্যাগনেটিক অ্যানোমেলি। তো আমি দুটো বিষয় একটু পরে তোমাদের বিশদে বুঝিয়ে দিচ্ছি। হ্যারি হেস কি বলতে চেয়েছেন এই তত্ত্বে? তিনি বলছেন যে মধ্য সামুদ্রিক শৈলশিরা, যেটাকে ইংলিশে বলে মিড ওশেনিক রিজ, বরাবর ভূ অভ্যন্তরভাগ থেকে নতুন ম্যাগমা উত্থিত হলে পুরনো ম্যাগমাকে সমান ভাগে ভাগ করে ঠেলে দুদিকে সরিয়ে দেয়। এইভাবে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর নতুন ম্যাগমার উত্থান নতুন সামুদ্রিক ত্বক বা ওসানিক প্লেট সৃষ্টি করে এবং পুরনো সামুদ্রিক ত্বক ক্রমশ দুদিকে সরতে থাকে। ফলে কি হয়? সামুদ্রিক ত্বকের আয়তন বৃদ্ধি পায় এবং সমুদ্রতলের প্রসারণ ঘটে, যাকেই আমরা সি ফ্লোর স্প্রেডিং অর্থাৎ প্রসারণ বলেছি। অর্থাৎ এখানে একটি নতুন প্লেট ফরমেশন হয়। তোমরা জানো যে এই মিড ওসানিক রিজ বা মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর দুটো প্লেট দুদিকে মুভ করছে। একটু ডায়াগ্রামটা দেখো।
আমরা একটু ডায়াগ্রামের দিকে চলে আসছি। দেখো ফার্স্ট, এই ফার্স্ট ডায়াগ্রামে MOR লেখা রয়েছে, অর্থাৎ মিড ওসানিক রিজ, বা এটাই হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা। যেটা এক্ষুনি তোমাদের বললাম, হ্যারি হেস কি বলছেন যে এই দুদিকে দুটো অ্যারো সাইন দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, এইদিকে একটা অ্যারো সাইন আর এইদিকে আর একটা অ্যারো সাইন। তো এই দুদিকে দুটো প্লেট সরে যাওয়ার জন্য মাঝ বরাবর যে ফাটলটা রয়েছে এইখান দিয়ে ম্যাগমাগুলো বেরিয়ে আসছে এবং সেই ম্যাগমাগুলো দুদিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে। এই জন্য দেখো জাস্ট MOR এর দুদিকে দুটো বি আছে এবং লেফট সাইড রাইট সাইড দুদিকেই এ রয়েছে। অর্থাৎ এই ফার্স্ট ডায়াগ্রামটা যদি একটু ফলো করো তাহলে দেখতে পাবে এদিকে একটা বি, এদিকে একটা বি, আবার এদিকে একটা এ, এদিকে একটা এ। তো তোমাদের কি মনে হয় কে বেশি পুরনো? এখানে আমরা বলবো যে এ যেটা লেখা রয়েছে এটাই আগের, তার পরের ম্যাগমাটা হচ্ছে বি। অর্থাৎ প্রথমে যখন ম্যাগমার উদ্গীরণ হয়েছিল, তা ভলকানিজমের ফলে যে ম্যাগমাগুলো প্রথমে বাইরে এসেছিল তাদেরকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছে, ওই জন্য এটা দূরে চলে গেছে। এবং তারপরের আবার যখন ইরাপশন হয়েছে তখন ম্যাগমাগুলো আবার দুদিকে ভাগ হয়ে বিতে সরে গেছে। যদি সেকেন্ডটা দেখো, দেখো এখানে ইরাপশনটাই আমরা এ, বি এবং সি দেখতে পাচ্ছি, তিনটে লেয়ার। এবং একই রকমভাবে এদিকে একটা এ, এদিকে একটা এ, এদিকে একটা বি, এদিকে একটা বি, আবার এদিকে একটা সি, এদিকে একটা সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ম্যাগমার উদ্গীরণের ফলে দুদিকে সরে গেছে। কারণ মাঝখানটা উঁচু হওয়ার জন্য ম্যাগমা কোনো একটা জায়গায়, অর্থাৎ কোনো একদিকে ফ্লো না করে দুদিকে ফ্লো করেছে এবং ওই কারণের জন্যই আমরা দুদিকে এই রকমের ভূমিরূপ দেখতে পাচ্ছি। তো এইভাবে কোনো সমুদ্রের আয়তন ক্রমশ বৃদ্ধি পায়, মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে দূরে প্রান্তভাগের দিকে সামুদ্রিক ত্বকের গঠনকারী শিলা ক্রমশ প্রাচীন হয় এবং তার পুরুত্বও বাড়তে থাকে। দেখো এটা তোমাদের এই ডায়াগ্রাম থেকে ক্লিয়ার। এটা সবচেয়ে বেশি প্রাচীন এবং সবচেয়ে বেশি পুরু হবে, কারণ পরপর ম্যাগমাগুলো এসে এইভাবে পরপর জমা হবে। এবং এর থেকে অপেক্ষাকৃত নবীন বি, তার থেকে অপেক্ষাকৃত নবীন সি এবং তার থেকে অপেক্ষাকৃত নবীন হচ্ছে ডি। মানে এখানে যদি নিউয়েস্ট ধরা হয় তাহলে এই থার্ড ডায়াগ্রামটা থেকে দেখে নাও যে নিউয়েস্ট লাভাশিলা সেটা কিন্তু আমরা দেখতে পাবো ডিতে। আর ওল্ডেস্ট রক যদি বলি, এখানে ওল্ডেস্ট হবে এ। এবং প্রত্যেকটা ডায়াগ্রাম দেখো, ফার্স্ট ডায়াগ্রামেও এ দূরে, সেকেন্ড ডায়াগ্রামটাতেও এ দূরে, এবং থার্ড ডায়াগ্রাম এখানেও এটাই দূরে রয়েছে, ঠিক আছে? এবং এ দূরে, এবং এইটুকু বিষয় আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে বা আমাদের মনে রেখে দিতে হবে যে এটার পুরুত্ব বা তার যে থিকনেস সেইটা সবচেয়ে বেশি হবে, কারণ সে সর্বপ্রাচীন, তার ওপরে সমস্ত লাভাগুলো জমা হয়েছে এবং যত দিন যাবে এর থিকনেস বাড়তে থাকবে। তার থেকে থিকনেস একটু কম হবে বির, তার থেকে একটু কম হবে সি, এবং তার থেকে আরেকটু কম থিকনেস হবে ডির ক্ষেত্রে, কারণ ডি হচ্ছে নিউয়েস্ট রক। ওল্ডেস্ট এ, নিউয়েস্ট ডি। এবার দেখো যে যদি এরকমটা হয় তাহলে ক্রমে প্রান্তভাগের শিলার পুরুত্ব যদি অধিক হয় তাহলে তা ভারী হবে এবং মহাদেশীয় ভূত্বক বা মহাদেশীয় পাতের তলায় প্রবেশ করবে। আমরা জানি যে দুটো প্লেট, একটা ভারী এবং আর একটা হালকা, এই দুটো প্লেট যদি পাশাপাশি থাকে তাহলে ভারী প্লেটটা তার ওজন
বৃদ্ধির কারণে সে ক্রমাগত হালকা প্লেটের নিচে প্রবেশ করে। এক্ষেত্রেও তাই ঘটবে। এক্ষেত্রে কি হবে, এই এর অংশটা আমরা পরের ডায়াগ্রামে চলে আসি। দেখো যে এই একেবারে প্রান্ত দিকের অংশটা সে ভারী হয়ে যাওয়ার কারণে ক্রমাগত নিচের দিকে প্রবেশ করছে। তাহলে ও বেশি ভারী হয়, তার জন্য কি হয়, মহাদেশীয় ভূত্বক বা মহাদেশীয় পাতের তলায় প্রবেশ করে এবং একটি নির্দিষ্ট গভীরতা, এবং সেই গভীরতাটা কত, প্রায় 100 কিলোমিটার গভীরতায় বর্ধিত উষ্ণতাতে এই পাতের প্রান্তীয় অংশ গলে যায়। গলে গেলে কি হবে, দেখো ম্যান্টেলে প্রবেশ করেছে। এই ডায়াগ্রামটা একটু ভালো করে দেখো তোমরা, নিচে লেখা আছে ম্যান্টেলে গিয়ে ম্যাগমাতে পরিণত হয়। তাহলে এই অংশটা অর্থাৎ প্রান্তীয় অংশটা এখানে গলে যায়, গলে গিয়ে পুনরায় ম্যাগমার সৃষ্টি করে। এবং তাহলে এখানে যদি অতিরিক্ত ম্যাগমার সৃষ্টি হয় তাহলে কি হবে, এই অতিরিক্ত ম্যাগমা আবার চাপ দেবে শিয়ালের ওপরে, তাহলে সেখানে আবার অগ্নুৎপাত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং যেই জোনটা দেখো গোল করে আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি, এই জোনটাকে বলা হয় কি সাবডাকশন জোন, যেখানে একটি পাত আরেকটি পাতের নিচে প্রবেশ করছে। তো এইভাবে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর নতুন পাতের সৃষ্টি হয় এবং মহাদেশীয় পাতের সংযোগস্থলে অর্থাৎ এই সাবডাকশন জোনে এখানে পুরনো সামুদ্রিক পাত বা সামুদ্রিক ত্বক ধ্বংসপ্রাপ্ত হয় এবং মহাদেশ ও মহাসাগরের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে। যদি এই ঘটনাটা না ঘটতো, অর্থাৎ যদি এই সাবডাকশন এখানে না হতো, তাহলে কি হতো যে একটা জায়গায় অর্থাৎ মিড ওসানিক রিজ এই বরাবর বিস্তৃতি হচ্ছে। তোমরা একদম ফার্স্ট ডায়াগ্রাম থেকে দেখো, প্রথম ডায়াগ্রামে যতটা অঞ্চল ছিল, দ্বিতীয়তে এই এলাকাটা বেড়েছে, থার্ড ডায়াগ্রামে এলাকাটা আরও বেড়েছে এবং ফোর্থ স্টেজে এসে দেখো এই এলাকাটা আরও বেড়েছে। তাহলে একটা জায়গায় বাড়ছে আইসোস্টেসি বা সমস্থিতির নিয়ম অনুসারে, আর একটা জায়গায় কমবে, না হলে পৃথিবী কখনো ভারসাম্য অবস্থায় থাকতে পারে না। তাহলে পৃথিবীকে ভারসাম্য বজায় রাখতে হলে আমরা জানি কোথাও যদি সৃষ্টি হয় তাহলে কোথাও ধ্বংস হবেই। তাই এখানে দুটো জিনিস আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে মিড ওসানিক রিজ বরাবর নতুন প্লেট তৈরি হচ্ছে, আর তার ঠিক দেখো প্রান্তীয় অংশে এখানে একটা সাবডাকশন জোন তৈরি হয়েছে। এই অংশে এই প্লেটটা আবার গলে ভূ অভ্যন্তরে প্রবেশ করছে। তো মেন বিষয় এইটুকুই ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখানে আমরা আজকে তাহলে কি কি পড়লাম, যে এই তত্ত্বটা কে দিয়েছিলেন একবার জাস্ট দেখে নাও, যে 1960 সালে প্রিস্টন ইউনিভার্সিটির প্রফেসর হ্যারি হেস দিয়েছিলেন। তার মেন তিনি কি বলতে চেয়েছেন, যে মিড ওসানিক রিজ বরাবর যখন ভলকানিজম হয়, এই ভলকানিজমের ফলে যে ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসে, সেই ম্যাগমাগুলো মিড ওসানিক রিজের দুদিকে সমানভাবে বিস্তৃত লাভ করে এবং যখন সেকেন্ড ইরাপশন হবে তখন কি করবে, যে ফার্স্ট ইরাপশনের ফলে যে লাভা শিলাগুলো তৈরি হয়েছিল তাদেরকে ঠেলে দূরে সরিয়ে দেবে, দিয়ে পরবর্তী ম্যাগমাগুলো জমা হবে। আবার থার্ড ইরাপশনের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, সে ফার্স্ট এবং সেকেন্ডকে সরিয়ে দিয়ে থার্ড কাছে অবস্থান করবে। আবার যদি ফোর্থ ইরাপশন হয়, এইভাবে কন্টিনিউয়াসলি ঘটনা ঘটতে থাকবে। আর এই ঘটনা কন্টিনিউয়াসলি ঘটতে থাকলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই সমুদ্রবক্ষের বিস্তৃতি হবে এবং একটা নিউ প্লেট ফরমেশন হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি তোমাদের যেটা বলেছিলাম, যে পজিটিভ ম্যাগনেটিক অ্যানোম্যালি বা নর্মাল ব্যান্ড তৈরি হয় আর একটা রিভার্স ব্যান্ড তৈরি হয়। এই বিষয়টা আমি নেক্সট ক্লাসে তোমাদের আলোচনা করব। তো এইটুকু জেনে রাখো যে এখানে যে ফার্স্ট ইরাপশনে যদি নর্মাল ব্যান্ড হয়, সেকেন্ড ইরাপশনে রিভার্স ব্যান্ড হবে, আবার থার্ড ইরাপশনে নর্মাল ব্যান্ড হবে, আবার ফোর্থ ইরাপশনে রিভার্স ব্যান্ড হবে। অল্টারনেটিভ ভাবে এটা চলতেই থাকবে। তো মিড ওসানিক রিজ বরাবর এই সমুদ্রবক্ষের বিস্তৃতি হলে আলটিমেট আমরা ফোর্থ স্টেজে গিয়ে যেটা দেখতে পেলাম, যে ফোর্থ স্টেজে কি হবে, একটা সাবডাকশন জোন হবে, কারণ প্রান্তীয় অংশ ক্রমাগত তার থিকনেস বেশি হয়ে যাওয়ার জন্য ভারী হবে। ভারী হলে সে মহাদেশীয় ত্বকের নিচে প্রবেশ করবে এবং সেখানে ওইটি গলে গিয়ে প্রায় 100 কিলোমিটার গভীরতায় ওটা গলে গিয়ে ম্যাগমাতে পরিণত হয়ে যাবে এবং সেটা ম্যান্টেলে
থাকবে। এবং এখান থেকে আমরা পরের স্টেজে আসব, যে আমরা সকলেই জানি যে ওখানে আবার একটা চাপ সৃষ্টি হবে, সেখান থেকে ওই ম্যাগমা ফ্লো করে উপরের দিকে আবার বেরিয়ে আসার চেষ্টা করবে, এটসেট্রা এটসেট্রা। তো এই পর্যন্তই হচ্ছে আমাদের সি ফ্লোর স্প্রেডিংয়ের মেন কনসেপ্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বা আমাকে ডাইরেক্ট ফোন করে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের কোনো প্রশ্ন থাকলে আলোচনা করে দেবো। থ্যাংক ইউ।